তাহলে আমাদের ডে বুক কমপ্লিট হয়ে গেছে। ডে বুকের 50-60টা মধ্যে এমসিকিউ আছে, ফটাফট করে দিচ্ছি হ্যাঁ। দেখ শোন কি বলছে, সিলেক্ট দা কারেক্ট অল্টারনেটিভ। বলছে পারচেজ ডে বুক, তোরা বলবি আচ্ছা তোরা দিবি, তো করালাম 3-4টে ক্লাস করালাম, নিজেই দিতে পারবি। পারচেজ ডে বুক ইজ ইউজড ফর রেকর্ডিং। তাহলে পারচেজ ডে বুকে কি রেকর্ড করা হয় বল? যে সমস্ত গুডস কিসে কিনেছি, ধারে কিনেছি, ধারে যে সমস্ত গুডস কিনে, দেখতে কোথায় আছে, এই যে ক্রেডিট পারচেজ অফ গুডস, এটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল। চল নেক্সট কোশ্চেন চলে আয়। দ্য ট্রানজাকশন রেকর্ড ইন পারচেজ ডে বুক আর এভেলেবেল ফর্ম। তো বল, তুই যখন পারচেজ ডে বুকের অঙ্ক করেছিস 4টের মধ্যে, তুই যখন অঙ্ক করার সময় দাগ কাটতি না, এই 4টে ঘরের মধ্যে কোন দাগটা থাকছে, কোন পয়েন্টে লেখা থাকছে বলতে পারবি পারচেজ ডে বুকে? ইনভয়েস, একদম ঠিক। ওটা পারচেজ রিটার্ন, দেখি এখানে ফেসে গেলে হবে না। পারচেজ ডে বুকে যখন অঙ্ক করতে আমাদের ইনভয়েস লেখা থাকতো, মনে পড়ে? পারচেজ ডে বুকেও ইনভয়েস, সেল ডে বুকেও ইনভয়েস। নেক্সট, পারচেজ ডে বুক ইজ এ পার্ট অফ, এটা কিসের পার্ট? পারচেজ ডে বুক জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, নান অফ দিস। বলতে পারবি পারচেজ ডে বুক কার পার্ট বলতে পারবি? এই দেখ তুই একটা বললি ভুল হলো, তুই একটা বললি ভুল হলো, ও তো না বুঝে বললো, ও ঠিক বলে দিল। বুঝতে পারলি তো? দেখ এটা কি বলছে, আমি কি বলেছিলাম, পারচেজ ডে বুক কি? এটা একদম সাবসিডি বুক। পারচেজ ডে বুক কি সাবসিডি বুক, হ্যাঁ কি না বল? পারচেজ ডে বুক এক ধরনের সাবসিডি বুক, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার হ্যাঁ। আর সাবসিডি বুককে কি বলেছিলাম? ওটা তো জার্নাল বলেছিলাম, মনে পড়ে? বলেছিলাম সাবসিডি বুক কাকে বলে। আমি কি বলেছিলাম, আমাদের ডেইলি লাইফে প্রচুর ট্রানজাকশন হয়, সবার প্রথম যে বইতে রেকর্ড করি তাকে কি বলি? সাবসিডি বুক। আর যখন এই চ্যাপ্টার শুরু করার আগে যখন করেছিলাম, কোন ট্রানজাকশন থেকে সবার প্রথম কোথায় রেকর্ড করি? জার্নালে। আরে জার্নাল সবার প্রথম রেকর্ড করা হয়, সাবসিডি বুকও প্রথম রেকর্ড করা হয়, তাহলে যেটা জার্নাল সেটা সাবসিডি বুক। ঠিক আছে তো? তাহলে এটা কারেক্ট অ্যান্সার কি হবে? পারচেজ ডে বুক হচ্ছে এক ধরনের জার্নাল। ঠিক আছে, এক ধরনের জার্নাল, মনে রাখবি। চারেরটা দেখিস কিছু কিছু পয়েন্ট প্রথমেই ক্লাস যাচ্ছিল, এরকমই কোশ্চেন করবে এমসিকিউ, এরকমই কোশ্চেন করবে। চারেরটা দেখ কি বলেছে, এখানে তোর বইতে যে সমস্ত এমসিকিউ আছে, মানে ওর স্ট্যান্ডার্ড কোশ্চেন, ওরকম কোশ্চেনই করবে, ওই কোশ্চেনগুলো ঠিকঠাক। সেল ডে বুক ইজ ইউজড ফর, সেল ডে বুক কোথায় ইউজ করা হয় বল? অ্যান্সার বল, বললাম তো, বল তাড়াতাড়ি বল। ক্রেডিট সেলস অফ গুড, কোন কনফিডেন্স সহকারে বলবে সেল ডে বুক। ও সেল ডে বুক, সেল বুক কিছু না, যাদেরকে ধারে গুডস বিক্রি করাবে, ধারে গুডস, ব্যাস অ্যান্সার হয়ে গেল। ক্রেডিট সেল অফ গুডস। কনফিডেন্স রাখবি। ক্যাশ পারচেস অফ গুডস, তুই যদি ক্যাশে গুডস কিনিস, সেটা কোন বইতে রেকর্ড করে? 4টের মধ্যে বল দেখি, চেষ্টা কর। ক্যাশ বুক, একদম ঠিক। ক্যাশে গুডস কিনলে ক্যাশ বুকে রেকর্ড করা হয়। এবার কি বলেছে দেখ 6টা, বুঝতে পারছিস তো? তোরা যারা ক্লাস করেছিস কোনো ডাউট থাকা উচিত নয়। জাস্ট আমি কেন অঙ্ক করি, আমি অঙ্ক না করে ডাইরেক্ট এমসিকিউ করাতে পারতাম, প্রচুর বলতে হতো। তাহলে অঙ্ক করার পর এগুলো খুব সুবিধা হবে। নেক্সট হয়ে দেখ 6টা, বল চেষ্টা কর। ক্রেডিট সেল অফ ট্রেডিং গুডস, মানে দেখ গুডস আমরা কিনি না দু রকমের, কেউ দেখবি ট্রেডিং গুডস কেনে, আবার কেউ ট্রেডিং গুডস কাকে বলে জানিস তো? গুডস কিনে বেচে দেওয়া। তুই যে তোর বাড়ির পাশে একটা মুদিখানা দোকান থেকে চাল ডাল কিনছিস, ওটা কি করে? ওকে চাল তৈরি করে, ও চাল কিনে বেচে, ওটাকে ট্রেডিং গুডস বলে, ট্রেডিং গুডস। তাহলে কি বলছে, ক্রেডিট সেলস অফ ট্রেডিং গুডস আর রেকর্ডেড। তাহলে কোন বইতে রেকর্ড করা হবে? পারচেজ ডে বুক, সেল ডে বুক, জার্নাল প্রপার, নাকি ক্যাশ বুক? কি হবে বল, চেষ্টা কর। সেল ডে বুক। কিছু বললি তুই, বল। তোরকে সেল ডে বুক বলেছি, কেউ যদি সেল ডে বুক না বলিস আমরা এটাকে বোঝাবো। বুঝতে পারলি তো? আজকে আমার একটা চালের দোকান আছে, আমি চাল কিনে চাল বিক্রি করছি, তাই তো? চাল কিনে চাল বিক্রি করছি, তাহলে বলছে কি ক্রেডিট সেল অফ ট্রেডিং গুডস, মানে আমি যেমন তোকে যে চাল কিনে তোকে চালগুলো বিক্রি করলাম, ধারে চাল বিক্রি করলাম, কোন বইতে রেকর্ড হবে? সেল ডে বুক। সিম্পল কোশ্চেন দিয়েছে 7টা, চলে আয়। পারচেস রিটার্ন বুক, পারচেস রিটার্নের আরেকটা নাম কি ছিল বল? রিটার্ন আউটওয়ার্ড, বাস টিক মেরে দে। পারচেস রিটার্নের আরেকটা নাম রিটার্ন আউটওয়ার্ড, ঠিক, একদম পারফেক্ট। তাহলে দ্য ট্রানজাকশন রেকর্ডেড ইন পারচেস রিটার্ন বুক আর এভেলেবেল। হ্যাঁ বল, এটা বল আমাকে। অলরেডি আগে এই অ্যান্সারটা তোরা প্রথম কোশ্চেনে অ্যান্সার দিয়েছিলি, এটা পারচেস রিটার্ন। তুই তো করিসনি ক্লাস, না ক্লাস করে বলবি কি করে? পারচেস রিটার্ন বুকে কি কোন অ্যাকাউন্ট করতে মনে পড়ে? ডেবিট নোট, আর সেল রিটার্নে ক্রেডিট নোট। তাহলে হয়ে গেল, এটা লিখবো ডেবিট নোট। নেক্সট চলে আয় 9, the transaction recorded in sale, আচ্ছা রিটার্ন কি লিখেছে, রিটার্ন লিখে দিয়েছে, রিটার্ন বুক। তো সেল রিটার্ন বুকে কি রেকর্ড করা হয় বল? বলতে পারবি? না দেখেও বলতে পারিস। সেল রিটার্ন বুকে অঙ্ক করালাম, সেল রিটার্ন বুকে কি রেকর্ড করা হয়? স্যার সেল রিটার্ন বুক সেই বুক যেই বুকে
মানে ধারে গুডস, আমি ধর কাউকে ধর ধারে গুডস বিক্রি করেছি, ওই রিটার্নটা, ধর আমি তোকে ধারে গুডস বিক্রি করেছি, ওই রিটার্নটা হবে ধারে গুডস রিটার্ন। দেখ কি লেখা আছে এখানে, আছে ধারে গুডস রিটার্ন লেখা আছে, রিটার্ন অফ গুডস সোল্ড ডট ক্রেডিট। হ্যাঁ হয়ে গেল একটা। 10 দ্য ট্রানজাকশন রেকর্ড ইন সেল রিটার্ন বুক অ্যাভেলেবল ফর, বল ভাই ক্রেডিট নোট থাকি না, আমরা যখন সেল রিটার্ন বুকের অঙ্ক করতাম ওখানে কি ইউজ করতাম, ডেবিট নোট না ক্রেডিট নোট? ক্রেডিট নোট। এইগুলো তোকে এমসিকিউ বুঝতে পারছিস তো, এগুলো সব করা, সব কিন্তু করা, একটাও বাদ নেই। আওয়ার অ্যাকসেপ্টেন্স, এই দেখ এইটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ থেকে দিয়েছে, বিল অফ এক্সচেঞ্জ, ওটা যেটা বললাম লাস্ট চ্যাপ্টারে করো, বিল অফ এক্সচেঞ্জ। দেখ একটা আওয়ার অ্যাকসেপ্টেন্স অফ বিল অফ এক্সচেঞ্জ আর রেকর্ডেড, ঠিক আছে? 11 নম্বর কোশ্চেন এমসিকিউ শুনে রাখ, যখন বিল অফ এক্সচেঞ্জ করবি ওখানে তুই ডিটেলসে বুঝিয়ে যাবি। 11টা হবে বিল পেবেল, ঠিক আছে? 11টা হবে বিল পেবেল। এমনি তোদের যখন আমরা বেসিক অ্যাকাউন্টিং টার্ম করেছিলাম প্রথম দিন বলেছিলাম, মনে পড়ে? প্রথম দিনই পড়াছিলাম না বিল রিসিভেবল বিল পেবেল, মনে আছে কারোর? মনে আছে নাকি একটু মনে করাতে হবে? বিল রিসিভেবল বিল পেবেল মনে আছে কিছু? কি বল দেখি, একটু চেষ্টা কর। না না, ওইটা ভুলে গেছিস। বিল রিসিভেবল মানে কি, ধর ধর আজকে ধর আমি তোর কাছে 5,000 টাকা পাই, তোর কাছে 5,000 টাকা পাই, 5,000 টাকা পাই আজকে, ধর তোকে আমি ধারে গুডস বিক্রি করলাম, তোর কাছে ভাই 5,000 টাকা পাই। এবার আমি তোকে জিজ্ঞাসা করলাম ভাই টাকাটা কবে দিবি, তুই বলি 3 মাস পর দেবো। কি গ্যারান্টি আছে 3 মাস পর দিবি? কি গ্যারান্টি আছে দিবি? টাকা তো মেরেও দিতে পারিস, তুই তো ডিনাই করতেই বুঝি আমি তো আমার আপনার থেকে মাল নিইনি। তা আমি আজকে একটা চিঠি লিখবো, চিঠি চিঠি লিখে লিখবো আজকে আমি কিংশুককে 5,000 টাকার মাল বিক্রি করলাম, ও প্রমিস করলো ও 3 মাস পর টাকা দেবে। দিয়ে চিঠিটা তোকে দিলাম, চিঠিটা পড়লি না? আমি তো এই কথাই বলেছি, তুই সাইন করে আমাকে দিয়ে দিবি। এই যে তুই যে চিঠিটা আমাকে দিলি, আমার কাছে এটা কি হলো? বিল রিসিভেবল, আমার কাছে বিল রিসিভেবল। বুঝিস কি বললাম? ওকে দেখালাম, ও সাইন করে আমাকে দিয়ে দিল, এটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট হিসেবে কাজ করে, এটা হচ্ছে আমার কাছে বিল রিসিভেবল। স্যার যদি আপনার কাছে কাগজটা হারিয়ে যায় টাকা পাবো না, এই কাগজটা আমার কাছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, 3 মাস পর কাগজটা তোকে দেবো, তুই আমাকে টাকা দিয়ে দিবি। তাহলে কাগজের এগেনস্টে তুই টাকা দিলি আর কাগজের হিসাবে টাকা রিসিভ করলাম, আমি রিসিভ করছি তাই আমার কাছে রিসিভেবল, ঠিক আছে? আর তুই পে করবি, তোকে পেবেল, তোকে লাইভ রেটে। তাই বলেছে আওয়ার অ্যাকসেপ্টেন্স অন বিল অফ এক্সচেঞ্জ আর রেকর্ডেড ইন বিল পেবেল বুক। অ্যাকসেপ্টেন্স কোথায় রেকর্ড করা হয়? বিল অফ এক্সচেঞ্জে, বিল পেবেল বুকে। বিল রিসিভ আফটার অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্সের পর বিল রিসিভ করবে বাই দ্য কাস্টমার। এটা বল, এটা তো এটা ইজি বলতে পারবি, কিছু তো নলেজ হয়েছে বল, এখনই বললাম, এই মতো তোকে বোঝালাম, এই মতো তোকে বোঝালাম। বিল রিসিভ, বিল পাচ্ছিস তুই, বিল পাচ্ছিস আফটার অ্যাকসেপ্টেন্স বাই দ্য কাস্টমার, ঠিক আছে? বাই দ্য কাস্টমার, ঠিক আছে? আর রেকর্ডেড ইন, এই দুটোর মধ্যে অপশন আসবে, বল এই দুটোর মধ্যে অপশন হবে, কি হবে? বিল রিসিভেবল হবে না বিল পেবেল হবে? ঠিক আছে, এটা বল, বিল রিসিভেবল হবে না বিল পেবেল হবে? বিল রিসিভেবল বুক, একদম ঠিক, বিল রিসিভেবল বুক হবে। বলে দিয়েছে বিল রিসিভ, বলে দিয়েছে বিল রিসিভ। মানে বুঝতে পারছিস যে তোকে আমি ধারে গুডস বিক্রি 5,000 টাকা, তুই বললি 3 মাস পর টাকা দেবো, আমি চিঠিটা লিখে তোকে দিলাম, তুই তুই আমার কাছে কি, আমার আমার কাছে কে? তুই হচ্ছে কাস্টমার, তুই সাইন করে আমাকে দিয়ে দিবি। এবার লাইনটা পড়, এবার লাইনটা পড়, কি বলছে? দ্য বিল রিসিভ, আমি বিল রিসিভ করছি আফটার অ্যাকসেপ্টেন্স বাই দ্য কাস্টমার, মানে তুই, আমি চিঠিটা লিখলাম, তুই ওটাকে অ্যাকসেপ্ট করার পর আমি যে বিলটা পাচ্ছি ওটাকে কি বিল বলে? বিল রিসিভেবল কি এখন ধরতে পারিস? কি বললাম লাইনটা, বুঝতে পারলি তো? এই বলেছে কোশ্চেন। 12 নম্বর হলো। 13 নম্বর বলছে ইন কম্পিউটিং দ্য প্রাইস অফ গুডস স্টেট ডিসকাউন্ট ইজ, তুই তো অঙ্ক করলি ডেবুক, ডেবুক অঙ্ক করার সময় তুই স্টেট ডিসকাউন্টটা কি করতি? যোগ করতি, বিয়োগ করতি, গুণ করতি, ভাগ করতি, কি করতি? নাকি কিছুই করতি না? বল কি করতি? মাইনাস। ইন কম্পিউটিং প্রাইস অফ গুডস স্টেট ডিসকাউন্ট ইজ সাবস্ট্রাক্টেড। কি দেবে ও? থোড়াই অঙ্ক করতে দেবে, তোকে এইসবই কোশ্চেন দেবে ও, থোড়াই অঙ্ক করতে দেবে, ওইসব করতে দেবে। অ্যামাউন্ট অফ এক্সাইজ ডিউটি, তো এক্সাইজ ডিউটি কার উপর ক্যালকুলেট করি? বল এক্সাইজ ডিউটি কার উপর ক্যালকুলেট করি, দেখ চেষ্টা কর। ক্যাটালগ এক্সাইজ ডিউটি বলেছিলাম, এক্সাইজ ডিউটি মনে আছে? বলেছিলাম এক্সাইজ ডিউটি মানে কোনো প্রোডাক্ট তৈরি করলে তার উপর যে ডিউটি, তো এগুলো সব বলেছিলাম ক্লাসে। তুই ক্লাস না করলে শুধু এখানে এসে বললে হবে? এমন ভাবে করলি মানে ক্লাসে বলিনি, মানে কার উপর আমরা যখন ওই যেমন জিএসটি কার উপর চাপাতাম, মনে পড়ছে তো? জিএসটি কার উপর করতাম, ওইগুলো মানে কোন ভ্যালুটার উপর করতাম। আমি তোকে বলছি, ধর ধর না কিছু গুডস কিনলাম, ধর আজকে ধর আমি 1,00,000 টাকার গুডস কিনলাম, ঠিক আছে? ওর থেকে মাইনাস করতাম টেন ডিসকাউন্ট, তারপরে কি জিএসটি হতো, মনে পড়ছে তো? জিএসটি কার উপর করতাম? ওই 1,00,000 টাকা করে জিএসটি করতাম নাকি 1,00,000 থেকে ডিসকাউন্ট বাদ দেওয়ার উপর করতাম? ওইগুলো বলেছে, ওটাই বলছে এক্সাইজ ডিউটি। দেখ চেষ্টা কর। ক্যাটালগ প্রাইস মানে একটা করে মানে বলে দিচ্ছি। ক্যাটালগ প্রাইস মানে হচ্ছে না ওই যে এমআরপি, ক্যাটালগ মানে এমআরপি, যেটা প্রোডাক্টের গায়ে লেখাটাকে বলে এমআরপি।
ঠিক আছে? বুঝিস নি এমআরপি কিনে দেখেছিস কোনো প্রোডাক্টের দাম যখন কোনো কিছু কিনিস দেখিস না লেখা থাকে না এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ওটাকে বলে ক্যাটালগ প্রাইস। ঠিক আছে তো? আচ্ছা অ্যানসারটা বলছি তাই তো। নেট প্রাইস, নেট প্রাইস মানে কি যোগ বিয়োগ করে লাস্টে এটা বেরোয় ধরো, ওটা কি হবে? টোটাল প্রাইস, অপশন আসছে না, প্রাইস আফটার টেট ডিসকাউন্ট অন ট্রানজাকশন ভ্যালু, মানে টেট ডিসকাউন্ট বাদ দেওয়ার পর যে ভ্যালুটা থাকছে। তাহলে তুই জিএসটি কার উপর চাপাতি বল? তুই জিএসটি কার উপর চাপাতি? জিএসটি কার উপর করতি বল? অঙ্ক দেখ না, তুই পাতা, তুই তো অঙ্ক করলি, অঙ্ক তো করে এনেছিস, তুই কার উপর করেছিস? তুই পাতা উল্টালে বেরিয়ে যাবে। তো করলাম তো, টেট ডিসকাউন্ট বাদ দেওয়ার পরেই তো করতাম। বল হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, তো সিম্পল ব্যাপার। এ তো কোশ্চেন, তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন? কোশ্চেন বেকার, কোশ্চেন এই সমস্ত কোশ্চেন একটা বেকার কোশ্চেন দিয়েছি। এগুলো সব জানিস তোরা, কারণ অঙ্ক করে আসলি তো। তুই দেখ যে বাড়িতে অঙ্ক হোমওয়ার্ক করতে দিয়েছিলাম, তুই কি করলি? প্রথমে পারচেস লিখলি, প্রথমে পারচেস এত বলি স্যার টি কিনেছিলাম 10 টি টি, ধর সাপোজ 1000 টাকা করে, 10 × 1000 করেছিলি কত? 10,000 টাকা। ওর থেকে কি করে টেট ডিসকাউন্ট মাইনাস করেছিলি, করে যে ভ্যালুটা বেরিয়েছিল জিএসটি কার উপর করেছিলি? মাইনাস করার পর নাকি মাইনাস করার আগে? তো ওইটাই তো দিয়েছে কোশ্চেনটা, আর ওটাই কোশ্চেন দিয়েছে। বলছে কি গুডস ভ্যালুইং 20,000 টাকা, ঠিক আছে, ইজ সোল্ড এট আ টেট ডিসকাউন্ট, মানে 20,000 টাকার গুডস বিক্রি করেছে টেট ডিসকাউন্ট 10%, এক্সাইজ ডিউটি 5%, এক্সাইজ ডিউটি কত হবে? সিম্পল নিয়ম, বল। মুখে মুখে বলতে পারি, আমি লিখে লিখে দেখাচ্ছি, বেকার আমার নিজে লিখতে ইচ্ছা করছে না, তো বল লিখে দেখাচ্ছি। 20,000 টেট ডিসকাউন্ট 10%, মানে 2,000 টাকা। তো 20 থেকে 2 বার দিলে কত হলো? 18,000 টাকা। বলছে বলো, এক্সাইজ ডিউটি কত হবে? 18,000 5%। তাহলে বল, নামটা মনে আছে তো? 18 ঘরের নামটা 5 18 কত হয়? 5 কত হয়? 90 হয়। তা বল এখানে অ্যান্সার দেখ কত হচ্ছে? 900 টাকা। 15টা হবে বি। বল বুঝেছিস কি বুঝিস? তোর তো আবার মানে তোর তো ম্যাথ আছে, আমি তোর জন্য কিছু কিছু ট্রিক্স বের করেছি। তোর তো যেহেতু ম্যাথ আছে না, ম্যাথে তো অনেক ক্যালকুলেশন আছে না, তুই যদি গুণ করতে সময় চলে যাচ্ছে, আমি অনেক ট্রিক্স বের করেছি, অনেক কিছু ট্রিক্স বের করেছি কি করে মনে রাখা যায়। যেমন ধর আমি করেছি সব, আজকে থেকে সব টিমকে দিয়েছি, ওরা ভিডিও তৈরি হয়ে গেছে, কালকে রাত্রিবেলা ভিডিও তৈরি করেছি ছোট ছোট ট্রিক্স, মানে যে কোনো নাম্বারের গুণ কি করে করতে হয় 10 সেকেন্ডে, যে কোনো বড় বড় সংখ্যার গুণ, 4 সংখ্যা 5 সংখ্যার গুণ 10 সেকেন্ডে নেমে যাবে। 10 সেকেন্ডে যে কোনো গুণ নেমে যাবে, যে কোনো গুণ। আমি কালকে করছিলাম, ধর ধর 5 সংখ্যার সঙ্গে উপরেও 5টা সংখ্যা, নিচেও 5টা সংখ্যা, 10 সেকেন্ডে নেমে যাবে। যে কোনো করতে না, বর্গমূল করতে না, বর্গমূল তুই রুট ছাড়া, তুই বর্গমূল করেছিস, চারের করেছিস 19 24, এগুলো সব মুখস্থ হয়েছে। 24 না, কত বললাম, 4 বা ধর 16 25, এগুলো সবাই বলতে পারবে। কিন্তু একটা নাম্বার বলে 40, ক্যালকুলেটর ছাড়া করবি কি করে? তাও আবার 10 সেকেন্ডে। এগুলো এগুলো তোর ম্যাথামেটিক্সে আছে, তোদের লাগবে। আর তোদের তো যারা কস্টিং করছিস, পরে ক্লাস 12 11 সেকেন্ড সেমিস্টারে আসবে ইও কিউ, ওখানে পুরো বর্গ করতে হবে, ক্যালকুলেটর দেবে, তুই করবি কি করে? বড় বড় বর্গ করবি কি করে? ট্রিক্স আছে, সব ট্রিক্স বের করি, 10 সেকেন্ডে করা যায় এগুলো সব, 10 15 সেকেন্ডে এই জিনিসগুলো তৈরি করি, খুব জরুরি, কিন্তু এগুলো জানা দরকার। আচ্ছা বল, এটা বলে দিলি অ্যান্সার 900 টাকা। তারপর বলছে কি অ্যামাউন্ট অফ বিল ফর কোশ্চেন নাম্বার 15 অ্যাবাভ ওই লোক, বলছে বিলের ভ্যালুটা কত হবে? বেকার কোশ্চেন দিই, তুই কি কোশ্চেনটা পড়ে বুঝেছিস নাকি আমি বোঝাবো বল? কোশ্চেনটা পড়ে বুঝেছিস? বলছে 15 নম্বর কোশ্চেন যে তুমি করে দিলে আমাকে, তো বলছি বলো বিলের অ্যামাউন্ট কত? বিল অ্যামাউন্ট কত হবে? 900 টাকা বেরোলো হচ্ছে তোর কি এক্সাইজ ডিউটি, বিল কত টাকা? বিল বুঝেছিস কি বললাম? আজকে ধর তোর দোকানে আমি কিছু কিনতে গেছি, প্রোডাক্টের দাম হয়েছিল 18,000 টাকা, না 20,000 টাকা দাম ছিল, তুই 2,000 টাকা টেট ডিসকাউন্ট দিয়েছিস, তাহলে দাম হলো কত? 18,000 টাকা। ওই 18,000 টাকার উপর সাপোজ তুই জিএসটি দিবি কত টাকা? 900 টাকা। তাহলে তুই আমার কাছে কত টাকা বলি, কত টাকা চাইবি আমার কাছে? আরে এটাই বলতে চেয়েছি, আনসার। বেশ হয়ে গেল 18,900। কি কোশ্চেন, এমন কি কোশ্চেন তুই বল? আজকে যদি তোকে যে অঙ্ক না করাতাম, এমসিকিউ করতেই কত বোঝাতে হতো, কেন হলো, এই জন্য অঙ্কগুলো করে দিচ্ছি। বলছে টেট ডিসকাউন্ট অ্যালাউড এট দ্য টাইম অফ সেল, ঠিক আছে, এট দ্য টাইম অফ সেল, ঠিক আছে, রেকর্ডেড ইন সেল বুক, ঠিক আছে তো, তারপর রেকর্ডেড ইন ক্যাশ বুক, রেকর্ডেড ইন জার্নাল প্রপার, নট রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস, ঠিক আছে। তাহলে দেখ কোশ্চেনটা পড়ে বোঝ, তারপর আমি অ্যান্সারটা তোকে দিচ্ছি। এখানে দেখ কি বলেছে, টেট ডিসকাউন্ট অ্যালাউড এট দ্য টাইম অফ সেল, মানে গুডস বেচার সময় যে টেট ডিসকাউন্ট দেওয়া হয় সেটা সেটা কোথায় রেকর্ড করা হয় জানিস? বলছে সেল বুকে রেকর্ড করা হয়, ক্যাশ বুকে তো হয় না, ক্যাশ বুকে তো প্রশ্নই উঠছে না।
রেকর্ড ইন জার্নাল প্রপার, নট রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট। আমরা এখন বেসিক অ্যাকাউন্টিং টার্ম করেছিলাম, ওখানে টেট ডিসকাউন্ট বলে একটা অপশন লিখেছিলাম। টেট ডিসকাউন্ট যে এমন একটা ডিসকাউন্ট যেটা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না, বাংলায় বললাম। ইংলিশটা হচ্ছে নট রেকর্ডেড ইন অ্যাকাউন্টস। টেট ডিসকাউন্ট বইতে রেকর্ড করা হয় না। কেন? টেট ডিসকাউন্ট বাদ দেওয়ার পরই বইতে আসে। বইতে লিখি কি টেট ডিসকাউন্ট বাদ দেওয়ার পর। বলছে কোথায় বইতে লিখি? বইতে কোথায় লিখি? না না, ওটা তুই বুঝতে পারলি না। তুই ডে বুকে কি করিস? ডে বুকে তো করলি, তো ডে বুক যখন করলি ওখানে টেট ডিসকাউন্ট মাইনাস করলি। অ্যাকচুয়ালি এন্ট্রি কি হয়? ওটা তো রাফ ওয়ার্ক করলি, সেলস অ্যাকাউন্ট। টেট ডিসকাউন্ট বইতে লিখি না, বইতে লিখি না টেট ডিসকাউন্ট, অ্যাকাউন্টসে আসে না টেট ডিসকাউন্ট। টেট ডিসকাউন্ট অ্যাকাউন্টসে নিতে নেই, ওটা তুই রাফ করলি, রাফ করে লাস্টে সেল বেরোলো, ওটাই তুই বইতে লিখিস। লাস্টে যেটা বেরোলো ওটা বুঝিস। আমাদের হিসাবের বই বলতে কি, জার্নাল হচ্ছে হিসাবের বই। এই যে সাবসিডি বুকে যে টোটাল পারচেস বুকের যে টোটাল পারচেস অ্যাকাউন্ট হলো, ওই পারচেস অ্যাকাউন্টটা জার্নাল হবে, লেজার পোস্টিং হবে। বুঝতে পারলি তো? হিসাবের বইতে লেখা হয় না। 18টা কি বলেছে? বলছে দ্য পিরিয়ডিক্যাল টোটাল অফ দ্য সেল রিটার্ন বুক। বল, এটা খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, তোকে চেষ্টা করতে হবে। আজকেই করালাম অঙ্ক, এই অঙ্কগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম। বলছে পিরিয়ডিক্যাল কোন একটা পিরিয়ডে সেল রিটার্ন বুক, সেল রিটার্ন করলি না, সেল রিটার্ন বুক করলি তো, সেল রিটার্ন বুকের টোটালটা কোন অ্যাকাউন্ট ট্রান্সফার করি। করে নাকি বাড়িতে আমি দেখলাম প্রচুর অঙ্ক করেছিলি। যেমন ধর পারচেস বুকের টোটালটা, টোটাল মনে কর যখন অঙ্কটা করলাম সবার লাস্টে লিখছিলাম না, কি লিখছিলাম মনে পড়ছে? 31 তারিখ দিয়ে এই অ্যাকাউন্ট, মনে পড়ছে? এটা ডেবিট বা ক্রেডিট। বলেছে পারচেস, এটা পারচেস সেল রিটার্ন, সেল রিটার্ন করলি, পুরো সেল রিটার্ন বুক করলি, সবার লাস্টে কি লিখছিলি? সেল রিটার্ন অ্যাকাউন্ট। কি করছিলি? ডেবিট না ক্রেডিট? বল, সেল রিটার্ন কি করছিলি? ডেবিট না ক্রেডিট? ডেবিট। আরে এটাই লিখেছে, এটাই তো লিখতে চাইছে, ভালো করে পড়। বলছে বলছে দ্য পিরিয়ডিক্যাল টোটাল অফ দ্য সেল রিটার্ন বুক। সেল রিটার্ন বুকের যে টোটাল অ্যামাউন্টটা কোথায় পোস্ট করা হয়? স্যার সেল রিটার্ন তো ডেবিট হয়, ডেবিট, তাই লিখো ডেবিট অফ সেলস রিটার্ন অ্যাকাউন্ট। বল বুঝেছিস কি বুঝিসনি? বুঝতে পারছিস তো কোশ্চেন গুলো কেমন দিয়েছে? 19টা কি বলেছে? বলছে পারচেজ ডে বুক ইজ অ্যাকচুয়ালি, তো আগেই বললাম রিপিট কোশ্চেন, রিপিটেড কোশ্চেন, সেকেন্ড রিপিট কোশ্চেন। প্রথমে এটা করে এসেছি, পারচেজ ডে বুক এটা কি বলবে? মাত্র বললাম, বল অ্যান্সার বল, কি বললো? জার্নাল। জার্নাল, পারচেজ ডে বুক হচ্ছে এক ধরনের জার্নাল। 20 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ রেকর্ডেড ইন সেল ডে বুক। এর মধ্যে কোনটা সেল ডে বুকে রেকর্ড করা হয়? বল, চেষ্টা কর। হ্যাঁ বল, ক্রেডিট সেল অফ গুডস। কারণ দেখ, তুই অ্যাসেট ধারে বিক্রি করলে সেল ডে বুকে রেকর্ড করি। এই মতো করেছিলাম ফার্নিচার ধারে বিক্রি করেছিলাম, ওটা কি ওর কোনো বই নেই, ওটা জার্নাল করতে হয়। তাহলে এটা করি না, রেকর্ড করি। এটা ক্যাশ সেল করি না, সেল রিটার্ন অফ ক্রেডিট সেল অফ গুডস না, করি না। বল। হ্যাঁ, বলে দেবো, তুই পিডিএফটা দিয়ে দিয়েছিস, যেই বুঝতে অসুবিধা ওকে জিজ্ঞাসা করে নিবি। ডে বুক অর সাবসেই বুক, পরের দিন নতুন চ্যাপ্টার ধরবো, রেক্টিফিকেশন অফ এরর্স, ঠিক আছে? ফ্রাইডে নিউ চ্যাপ্টার স্টার্ট হবে। বলছে তো ডে বুক অর সাবসেই বুক, ঠিক আছে। আর তাহলে বল এর মধ্যে, বলছে এর মধ্যে কোনগুলো ডে বুকের মধ্যে পড়ে বা সাবসেই বুকের মধ্যে পড়ে? পারচেজ ডে বুক নামেই লেখা আছে ডে বুক, সেল ডে বুক এটাও ডে বুক, সেলস রিটার্ন বুক এটাও তো ডে বুক। তাহলে অ্যান্সার কি হবে? অল অফ দিস, অল অফ দিস, ঠিক আছে তো। পারচেজ ডে বুক ইজ ইউজ টু রেকর্ড, তা পারচেজ ডে বুকে কি রেকর্ড করা হয়? ধারে গুডস কেনা, ক্রেডিট পারচেস অফ গুডস, ক্রেডিট পারচেস অফ গুডস। দেখ কোথায় আছে অপশনটা, এই যে ক্রেডিট পারচেস অফ গুডস হয়ে গেল। 23 বলছে দ্য ট্রানজাকশন রেকর্ডেড ইন পারচেস ডে বুক আর এভেলেবেল ফর, তাহলে পারচেস ডে বুকে কি হবে বল? ইনভয়েস। সুন্দর সুন্দর কোশ্চেন দিয়েছে, সুন্দর সুন্দর কোশ্চেন দিয়ে 23-এরটা। 24 সেলস ডে বুক ইজ ইউজড, সেল ডে বুকে কি রেকর্ড করা? ক্রেডিট সেলস অফ গুডস, ক্রেডিট সেলস অফ গুডস। ফটাফট হয়ে যাবে, ফটাফট, এগুলো কিছু নেই, বোঝার কিছু নেই। সেল ডে বুক ইজ এ পার্ট অফ, সেল ডে বুক কার পার্ট? কি বলেছিলাম? জার্নাল, জার্নালের পার্ট। ক্যাশ সেল অফ গুডস, তুই যদি ক্যাশে গুডস বিক্রি করিস, সেটা কোন বইতে রেকর্ড করবো বল? ক্যাশ বুকে রেকর্ড করবো, ক্যাশ বুকে। 26 হলো। 27 নম্বর বলছে সেল রিটার্ন বুক ইজ ইউজড, সেল রিটার্ন বুক কখন ইউজ করি? ধারে গুডস বিক্রি করলে তার রিটার্ন। তাহলে দেখ ক্রেডিট সেল অফ গুডস কিছু লেখা আছে, ক্রেডিট সেল অফ গুডস এর রিটার্ন, ক্রেডিট সেল অফ গুডস এর রিটার্ন। দেখ তো, রিটার্ন অফ গুডস সোল্ড অন ক্রেডিট আছে, এই যে আছে এ। 28
পারচেস রিটার্ন বুক ইউজ, কি বলবো, ধারে গুডস কেনা, ক্রেডিট পারচেস অফ গুডস রিটার্ন, দেখ কোথায় লেখা আছে, বি, তাই তো, বি, রিটার্ন অফ গুডস পারচেস অন ক্রেডিট। বলছে ড্যাশ ইজ নট আ সাবসিডি বুক, এর মধ্যে কোনটা সাবসিডি বুক নয়, এর মধ্যে বল কোনটা সাবসিডি বুক নয়, দেখ দেখে বল। বলছে সেল রিটার্ন বুক স্যার সাবসিডি বুক, বিল রিসিভেবল সাবসিডি বুক, ঠিক আছে, পারচেজ বুক সাবসিডি বুক, লেজার সাবসিডি বুক নয়, লেজার সাবসিডি বুক নয়। ক্রেডিট নোট, ক্রেডিট নোট কখন ইস্যু করতাম বল, সেলস রিটার্ন, সেলস রিটার্ন হয়ে গেল অ্যান্সার, সেলস রিটার্ন, অ্যান্সার হয়ে গেল সেলস রিটার্ন, এই যে ডি। নেক্সট 30 এর পর 31, ডেবিট নোট কখন ইউজ করতাম, ডেবিট নোট বল, পারচেস রিটার্ন বুক হয়ে গেল। 32, দ্য ট্রানজাকশন রেকর্ডেড, বলছে দ্য ট্রানজাকশন রেকর্ডেড ইন রিটার্ন আউটওয়ার্ড বুক, রিটার্ন আউটওয়ার্ড বুক আর অ্যাভেলেবল ফর্ম, তো বল রিটার্ন আউটওয়ার্ড বুকে কি রেকর্ড করি এখানে, ডেবিট নোট। তাই একই কোশ্চেন বারবার দেখছি ঘুরে ফিরে আছে, আর কি কোশ্চেন করবে এখান থেকে, তোকে তোকে আর কি কোশ্চেন করবে এখান থেকে। দ্য ট্রানজাকশনস রেকর্ডেড ইন দ্য রিটার্ন ইনওয়ার্ড বুক, তো রিটার্ন ইনওয়ার্ড বুকে কি রেকর্ড করি, ক্রেডিট নোট, ক্রেডিট নোট, একই কোশ্চেন বারবার। দ্য অ্যাডভান্টেজ অফ পারচেজ ডে বুক, পারচেজ ডে বুকের অ্যাডভান্টেজ কি, বলছে ইনফরমেশন অ্যাবাউট টোটাল প্রাইস অফ গুডস পারচেস অন ক্রেডিট, আচ্ছা, প্রাইস অফ গুডস পারচেস অন ক্রেডিট ফ্রম ইচ সাপ্লায়ার, ফ্যাসিলিটিং ইজি লেজার পোস্টিং, অল অফ দিস হবে, কারেক্ট অ্যান্সার অল অফ দিস। তাহলে পারচেজ ডে বুকের সুবিধা চারটেই হবে। 34টা ডি হচ্ছে, এটা দেখে নিচ্ছি, একটু চেকিং করে নিচ্ছি, হ্যাঁ ঠিক ধরেছি, 34টা ডি। পঁয়ত্রিশ নম্বর এমসিকিউ চলে, 35, advantage of sell day book, information about total price of goods sold on credit, price of goods sold on credit to each customer, facing easy ledger posting, ঠিক, এটা all of this হবে, এটা all of this হবে, 35 এটা all of this। 36, বলছে কি রেকর্ডিং ইজ মেড ইন সেল ডে বুক আফটার, তা সেল ডে বুকে রেকর্ড করি কখন, ডিডাক্টিং ট্রেড ডিসকাউন্ট, অ্যাডিং ট্রেড ডিসকাউন্ট, ডিডাক্টিং ক্যাশ ডিসকাউন্ট, অ্যাডিং ক্যাশ ডিসকাউন্ট। কোশ্চেন পড়েই বুঝে গেছিস যে অপশন গুলো, তুই যখন অঙ্ক করিস এখানে ক্যাশ ডিসকাউন্ট কোনো পয়েন্ট ছিল, ক্যাশ ডিসকাউন্ট, তাহলে ক্যাশ ডিসকাউন্ট অটোমেটিক ক্যান্সেল হয়ে গেল, তো ক্যাশ ডিসকাউন্ট অটোমেটিক মানে ধর এটা তো অলরেডি ক্যান্সেল হয়ে গেল, এই দেখ কোথায় গেল, এই যে ক্যাশ ডিসকাউন্ট ক্যান্সেল হয়ে গেল, তার মানে দুটোই ক্যান্সেল হয়ে গেল। এবার ট্রেড ডিসকাউন্ট করতাম, প্লাস করতাম না মাইনাস করতাম, তো বেশ অ্যান্সার পেয়ে গেলি 34টা এ। 37টা টোটাল সেলস কলাম ইজ সেল, সেল ডে বুক করতাম, লাস্টে লিখতাম না সেলস, লাস্টে গিয়ে যোগ করে লিখতাম সেলস, ওই সেলটা কি লিখতাম, ডেবিট করতাম না ক্রেডিট করতাম, ক্রেডিট, তাই এখানে লিখে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ডে বুক ইজ আ পার্ট অফ, ডে বুক কার পার্ট বল, হ্যাঁ বল, এখানে দেখ এখানে কি হবে, ডে বুক কার পার্ট, এটা কি ফাইনাল এন্ট্রি, না লেজারকে বলা হয় ফাইনাল এন্ট্রি, নো এন্ট্রি, না না নো এন্ট্রি না, ডে বুক হচ্ছে এক ধরনের সাবসিডি বুক, আর সাবসিডি বুক মানে হচ্ছে জার্নাল, তাই তো এখানে আছে, এটাকে বলে প্রাইম এন্ট্রি, কি হলে বোথ এ এন্ড সি, না এটা হচ্ছে শুধু সি হবে, 38টা সি হবে। সি হবে। নেক্সট, purchase amount is recorded after deducting trade discount, after adding GST, after adding carriage charges paid by the seller, all of the above। দেখ ভাব, যখন পারচেজ দেবো করতি, ট্রেড ডিসকাউন্ট বাদ দিতি, জিএসটি কি করতি যোগ করতি, তাহলে দেখ দুটো অপশন ঠিক রাখলো, তারপর ক্যারেজ থাকলে ওটাও অ্যাড করতি, তাহলে তো সবই হচ্ছে কারেক্ট, সবই তো কারেক্ট লাগছে, হ্যাঁ কি না বল, অল অফ দ্য অ্যাবাভ। 40, আ সেপারেট কলাম ইজ ডন ক্রেডিট নোট, কোথায় ক্রেডিট নোট বলে একটা ড্র করতাম, সেলস রিটার্ন, সেলস রিটার্ন কোথায়, এখানে সেলস, এই যে উপরে সেলস রিটার্ন। ডেবিট নোট ইজ সোর্স রাইটিং, কি হবে এটা, ক্রেডিট এন্ট্রি অ্যান অ্যাকাউন্ট, ডেবিট এন্ট্রি ইন অ্যাকাউন্ট, ঠিক আছে তো, সেলস রিটার্ন বুক, ঠিক আছে, আর হচ্ছে জার্নাল প্রপার, এটা হবে কি বলতো, ডেবিট এন্ট্রি ইন অ্যান অ্যাকাউন্ট, ডেবিট এন্ট্রি ইন অ্যান অ্যাকাউন্ট, এটা 41টা ডেবিট এন্ট্রি ইন অ্যাকাউন্ট। এখানে অপশনটা কি বলেছে ভালো করে শুনেছিস তো, এখানে বলেছে ডেবিট নোট আমরা লিখতাম না, ডেবিট নোট কখন ডেবিট নোট লিখতাম, যদি আমরা কারোর থেকে ধারে গুডস কিনি, তাকে তো গুডসটা ফেরত দিতাম, ফেরত দিলে তো কারণটা লিখতে হবে, ওটার জন্য ডেবিট নোট ইউজ করতাম, তা ডেবিট নোটে বললাম যে ভাই আমি তোমাকে ডেবিট করলাম,
ডেবিট নোটে লিখতাম তোমাকে ডেবিট করলাম, আর ক্রেডিট নোটে লিখতাম আমি তোমাকে ক্রেডিট করলাম। আজকে ধর তোর থেকে আমি ধারে গুডস কিনলাম, খারাপ বলে তোকে ফেরত দিলাম, ফেরত দিলে তো কারণ লিখতে হবে, কারণ লিখলাম এবং আমি বললাম তোকে আমি ডেবিট করলাম, ঠিক আছে, এটা বল ডেবিট নোট। তাহলে এটা কি হবে অ্যান্সারটা, কি বলেছে, ডেবিট এন্ট্রি ইন অ্যান অ্যাকাউন্ট। এই যে 42, সেল অফ মেশিনারি, সেল অফ মেশিনারি অন ক্রেডিট, ধারে মেশিন কিনেছিস, এটা কোন বইতে রেকর্ড করা হবে ধারে মেশিন কিনলে? কোনো বইতে না, কোনো বইতে না, এটা হবে জার্নাল প্রপার। মনে পড়ছে? পড়লি তো, আজকে অঙ্ক দিয়েছিলাম পড়ে আনতে। 43, in case excess amount is recorded in sales invoice by mistake then is a, বলছে in case of excess amount মানে অতিরিক্ত অ্যামাউন্ট রেকর্ড করা হয়েছে in sales invoice, ঠিক আছে, by mistakes, then এটা কি, এটা কি অপশন ঠিক লাগলো? এ আর বি এর মধ্যেই অ্যান্সার হবে। 43 কোশ্চেন অ্যান্সার এ আর বি এর মধ্যেই হবে। বলছে ইন কেস এক্সেস অ্যামাউন্ট ইজ রেকর্ডেড ইন, ও আরে আমি তো দেখিনি কোশ্চেনটা, সেলস বলে দিই, দেখাই দরকার ছিল, সেলস বলেছে, সেলস, সেলস বলেছে। ধর আমি যাকে ধারে গুডস বিক্রি করলাম, তাহলে সেটা তো আমি বইতে রেকর্ড করব, তো বইতে রেকর্ড করবো, কিন্তু আমি অতিরিক্ত টাকা লিখে রেখে দিয়েছি, তো অতিরিক্ত টাকা রাখলে তাহলে কি হবে, তাহলে বুঝলি তখন ক্রেডিট নোট হবে, রিটার্ন হবে, তখন ক্রেডিট নোট হবে। তাই বলেছে ইন কেস অফ এক্সেস অ্যামাউন্ট ইজ রেকর্ড ইন সেলস ইনভয়েস বাই মিস্টেক দেন ড্যাশ ইজ সেন্ট, কি সেন্ড করা হবে, ক্রেডিট নোট। গুডস উইথড্রন বাই দ্য প্রোপ্রাইটার ফর হাউসহোল্ড ইজ রেকর্ডেড, ব্যবসার মালিক নিজের পর্যন্ত ব্যবসায় গুডস চলে, যেটা কি ওক হয়, জার্নাল প্রপার। করলি আজকে অঙ্ক। 45, রেকর্ডিং ইজ মেড ইন জার্নাল প্রপার, জার্নাল প্রপার কি রেকর্ড করি, সমস্ত ট্রানজাকশন রেকর্ড করি, অল ক্রেডিট ট্রানজাকশন রেকর্ড কি, অল দোজ ট্রানজাকশন হুইচ আর নট রেকর্ড ইন সাবসিডি বুক, এটা হবে কারেক্ট আনসার। বল হ্যাঁ কি না? বল 45 সি কেন করলাম, বুঝেছিস তো? ক্লাস যারা ভালো করে করেছিস সেই বলতে বুঝতে পারবি, আর যে ক্লাস করিসনি সে বুঝতে পারবি না, যে ক্লাস করিসনি তাকে তো আমি বোঝাতে সময় নষ্ট করতে পারবো না, ক্লাসে সব বলে দিচ্ছি এগুলো। 46, কি বলেছে, রেকর্ডিং ইজ মেড ইন জার্নাল প্রপার, জার্নাল প্রপারে কি রেকর্ড করা হয়, ওপেনিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, অল অফ দিস, অল অফ দিস। ডে বুকে কোনগুলো রেকর্ড করা, বললাম ডে বুকে কোনগুলো রেকর্ড করে, যে স্যার পারচেস, ধরুন ক্যাশ বুক, পারচেস ডে বুক, সেল ডে বুক, তারপর বিল রিসিভেবল বুক, বিল পেবল বুক, পারচেস রিটার্ন, সেল রিটার্ন, এইগুলো ছাড়া যা বুক হয় সব জার্নাল পেপারে যায়। যেমন ধর তোকে আজকে অঙ্ক করার সময় বলছিলাম ওপেনিং এন্ট্রি এটা জার্নাল পেপার, ক্লোজিং এন্ট্রি জার্নাল পেপার, অ্যাডজাস্টমেন্ট জার্নাল পেপার, ওভার অফ দিস হবে কারেক্ট আনসার। অ্যাসেট পারচেস অন ক্রেডিট, তুই ধারে অ্যাসেট কিনিস, বল এটা কোন বইতে রেকর্ড করবি, জার্নাল প্রপার, জার্নাল পেপার কারেক্ট আনসার, জার্নাল পেপার কারেক্ট আনসার। 47টা এ হয়ে গেল। চলে 48-এ, পারচেস রিটার্ন, ও সরি 48টা, এ ড্যাশ ইজ সেন্ট টু সাপ্লায়ার, সাপ্লায়ারকে সেন্ড করবে হোয়েন দ্য রিটার্ন গুডস, বল সাপ্লায়ার মানে বুঝলি, সাপ্লায়ার সঙ্গে কে সম্পর্ক, পারচেস না সেল, আগে বল এটা, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে, সাপ্লায়ার সঙ্গে সম্পর্ক পারচেস। তাহলে আমি ধর কারোর থেকে গুডস কিনেছি, খারাপ বেরোলো, ফেরত দেবো, কাকে ফেরত দেবো, সাপ্লায়ারকে ফেরত দেবো, তখন তোকে একটা নোট দিতে হবে, কি নোট দেবো, ডেবিট নোট। দেখ আমি তোকে ব্রেক করে করে বললাম, আ ড্যাশ ইজ সেন্ট, ড্যাশ পাঠাবো, কাকে, সাপ্লায়ারকে। তাহলে তুই বল কারোর থেকে যদি ধারে গুডস কিনিস, যদি ফেরত দিস, নোটটা কে লিখবে, তুই লিখবি নাকি যে কিনেছে সে লিখবে, বল, যে কিনেছে, ডেবিট নোট, সিম্পল ব্যাপার, অ্যান্সার হয়ে গেল ডেবিট নোট। 49, জার্নাল পেপার ইজ ইউজ টু রেকর্ড, জার্নাল পেপার কখন ইউজ করা হয়, এই তো রিপিটেড কোশ্চেন। জার্নাল পেপার যে সমস্ত ট্রানজাকশন আমরা সাবসিডি বুকে করতে পারবো না, তাহলে দেখ কোন অপশনটা আছে এখানে, বলছে প্রথমে অল ক্যাশ সেলস, আসলোই না, অল ক্যাশ পাচ্ছে, আসলোই না, ক্যাশে ক্যাশ গুলি মার, ক্যাশ এখানে গুলি মার, ঠিক আছে, অল পারচেস অফ অ্যাসেটস অন ক্রেডিট, ঠিক আছে, এটা তো লিখতে পারি, ধারে অ্যাসেট কিনলে অবশ্যই জার্নাল পেপারে আসে, অল ক্যাশ সেলস অফ অ্যাসেটস, তাহলে বল কোন অ্যান্সারটা কারেক্ট লাগলো তোর কাছে, সি। তুই বল না জার্নাল পেপারে কোনগুলো আসে, জার্নাল পেপারে কোনগুলো আসে, যে সমস্ত ট্রানজাকশন আমরা কোথায় রেকর্ড করতে পারি, সাবসিডি বুকে রেকর্ড করতে পারি না। তুই বল প্রথম পয়েন্টটা, ক্যাশ সেল করেছিস, তুই ক্যাশে গুডস বেচেছিস, তাহলে এটা কোন বইতে রেকর্ড করবো, ক্যাশ বুক, আর ক্যাশ বুক তো সাবসিডি বুকের মধ্যে পড়ে। নেক্সট, ক্যাশ পারচেস করি, কোন বইতে রেকর্ড করবো, ক্যাশ বুক, এটা তো সাবসিডি বুকের মধ্যে পড়ে।
তারপর লাস্টেরটা ক্যাশ সেল, স্যার এটাও তো সাবসিডি বুকের মধ্যে পড়ে, তাহলে কোনটা সাবসিডি বুকের মধ্যে পড়ছে না? জার্নাল প্রপার সাবসিডি বুকের মধ্যে পড়ে না, বলছি যে তুমি বলো জার্নাল প্রপার এই যে এই চারটের মধ্যে কোথায় জার্নাল প্রপারে করা হয় কাজটা? সিটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ডি ক্যাশ সেলস অফ ফিক্স অ্যাসেট, তাহলে ফিক্স অ্যাসেট বেচে কি লিখেছে আরেকবার পড়ি তো, ক্যাশ সেলস অফ ফিক্স অ্যাসেটস। আচ্ছা ও কি বলে জানিস লাইনটার মানে, ধর আমার কাছে ধর একটা মেশিন আছে, মেশিনটা আমি নগদে বেচেছি, মেশিন যদি নগদে বেচি এটা কোন বইতে রেকর্ড করা হয় বল দেখি? মেশিন নগদে বিক্রি করেছি মানে ক্যাশ টাকার বিনিময়ে বিক্রি করেছি, কোনো ধারে বিক্রি করিনি, এটা কোন বইতে রেকর্ড করবো? ক্যাশ বুক। বুঝিস কি বললাম? ক্যাশ বুক কি? ক্যাশ বুক হচ্ছে এমন একটা বুক যেই বইতে ক্যাশে ট্রানজাকশন, ক্যাশ বুক হচ্ছে এমন একটা বুক যেই বইতে ক্যাশে ট্রানজাকশন হবে। তাহলে বল এই যে ট্রানজাকশন কি হয়? ক্যাশে ট্রানজাকশন, এটা কি ক্যাশ বুকের মধ্যে পড়ে? আরে ভাবনা চিন্তার কিছু নেই, ক্যাশে যদি ক্যাশের মাধ্যমে যদি কোন ট্রানজাকশন, ক্যাশের ক্যাশ টাকা মানে বুঝতে পারছিস তো, তুই ধর তোর কাছে ফার্নিচার তুই নগদ টাকার বিনিময়ে বেচে দিয়েছিস, বা তুই কোনো ফার্নিচার কারোর থেকে নগদে কিনেছিস, এটাকে বলে ক্যাশ। ক্যাশে এন্ট্রি হলে ক্যাশ বুক, আর ক্যাশ বুক হচ্ছে এক ধরনের সাবসিডি বুকের মধ্যে পড়ে। তাহলে এখানে বলেছে ক্যাশ সেল অফ ফিক্সড অ্যাসেটস আর রেকর্ডেড ইন কোথায়? ক্যাশ বুক। 50 হয়ে গেল। 51 কি বলেছে? ট্রানজাকশন এন্ট্রি, ও সরি ট্রানজাকশন ট্রান্সফার এন্ট্রি, তো তোকে বল ট্রান্সফার এন্ট্রি দেখে বল, মানে তুই চিন্তা ভাবনা কর, ইমাজিন কর, কল্পনা করে চারটার মধ্যে কোন পয়েন্ট হতে পারে ট্রান্সফার এন্ট্রি, কোনটার মধ্যে কোনটা হতে পারে ট্রান্সফার এন্ট্রি? ও দেখ ও বললো সেলস ডেবুক, ও তো জেনুইনলি ভুল বলে দিল। সেল ডেবুকে কি রেকর্ড করা হয়? ধারে গুডস বিক্রি করলি। ট্রান্সফার এন্ট্রি জার্নাল প্রপার। আরে আমাদের কি হয় বলতো, যেইগুলো যেমন সাবসিডিয়ারি বুকটা কি বলেছিলাম, যার মধ্যে পড়েছিল ক্যাশ বুক পড়ে, পারচেজ ডে বুক, সেল ডে বুক, পারচেজ রিটার্ন, সেল রিটার্ন, বিল রিসিভেল, বিল পেমেন্ট, এই 7টা হচ্ছে সাবসিডি বুকে পড়ে, আর বাকি সব জার্নাল প্রপার। তো এখানে বলছে ট্রান্সফার এন্ট্রি কার মধ্যে পড়ে? ট্রান্সফার তোকে আজকে বললাম না বাড়িতে করতে হবে না, ওপেনিং এন্ট্রি করে দিলাম, ক্লোজিং এন্ট্রি করার দরকার নেই, ট্রান্সফার এন্ট্রি করার দরকার নেই। তারপর কি বলছিলাম? রেকটিফিকেশন, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, এগুলো সব জার্নাল প্রপারে আসে, সব জার্নাল প্রপারে। এটার অ্যান্সার হবে জার্নাল প্রপার। 52 if the number of special journal are increased then the transaction of journal proper will increase। বলছে স্পেশাল জার্নালের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে জার্নাল প্রপারের ট্রানজাকশনও বেড়ে যাবে, উইল ইনক্রিজ। ঠিক আছে, তো 52টা এ হচ্ছে, এটা দেখে নিচ্ছি অ্যান্সারটা, 52টা এ হবে। ও আমি কোশ্চেনটা বুঝতে ভুল করেছি, এটা ইনক্রিজ হবে না, বলছে ইফ দ্য নাম্বার অফ স্পেশাল জার্নাল ইনক্রিজ। স্পেশাল জার্নাল কোন কোন স্পেশাল জার্নাল বলে সেটাকে বলছে, এই যে সাবসিডি বুক, ক্যাশ বুক, পারচেজ ডে বুক, সেল ডে বুক, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, বিল পেমেন্ট, এইগুলো স্পেশাল জার্নাল। বলছে স্পেশাল জার্নাল যদি বেড়ে যায় তাহলে জার্নাল প্রপারে কোনো ইম্প্যাক্ট পড়বে? ভাব, চিন্তা ভাবনা কর, আমার কাছে স্পেশাল জার্নাল কটা বললাম? 7খানা স্পেশাল জার্নাল আছে। কি কি? ক্যাশ বুক, পারচেজ ডে বুক, সেল ডে বুক, পারচেজ রিটার্ন বুক, সেল রিটার্ন বুক, বিল রিসিভেল বুক, বিল পেমেন্ট বুক। বলছে এই 7টা ট্রানজাকশন কিছু বেড়ে যায়, কোন ট্রানজাকশন যদি বেড়ে যায় তাহলে জার্নাল পেপারে ইম্প্যাক্ট করবে। জার্নাল পেপার কি এই 7টার মধ্যে যেগুলো আসে সেগুলো জার্নাল পেপারে আসবে, তাহলে এই 7টা বাড়ুক বা কমুক জার্নাল পেপারের সঙ্গে কোনো সম্পর্ক আছে? কিছু বুঝতে পারছিস না কি বললাম এখানে? এই যে আমাদের সাবসিডি বুকের মধ্যে কারা পড়ে? এই 7টা পয়েন্ট পড়ে, এই 7টা পয়েন্টের মধ্যে কোনো একটা পয়েন্ট বেড়ে গেল, 7টার মধ্যে কোনো একটা আইটেম, ধর পারচেজ ডে বুক আছে, এই 7টা পয়েন্টের মধ্যে কোনো পয়েন্ট আছে যে এই পয়েন্টটা এক্সাম্পল এটা বেড়ে গেল, এর সঙ্গে জার্নাল প্রপারে কোনো সম্পর্ক নেই। জার্নাল প্রপার সম্পর্ক এখানে ওরা বলেছে যে, বলছে যদি স্পেশাল জার্নালের নাম্বার বেড়ে যায়, স্পেশাল জার্নাল ধর তোকে ধর অঙ্ক দিল একটা, ধর দিল ধর কি বলতো, তোকে ধর 10টা ট্রানজাকশন দিল, 10টা ট্রানজাকশন দিল, তার মধ্যে 8টা ট্রানজাকশন আছে স্পেশাল জার্নাল, ঠিক আছে? তাহলে কটা ট্রানজাকশন তোর স্পেশালে আসলো না? 2টো। তাহলে এটা কি হবে? এটা কারেক্ট অ্যান্সারটা কি হতে পারে? এখানে বলেছে যদি তোমার স্পেশাল জার্নালের সংখ্যাটা বেড়ে যায় তাহলে জার্নাল প্রপারের ট্রানজাকশন কি হবে? বাড়বে, কমবে, ফ্লাকচুয়েট হবে, নাকি কিছুই হবে না, কোনো পরিবর্তন হবে না? কোনটা হতে পারে? কোন অ্যান্সারটা হবে? কোনো পরিবর্তন হবে না, বি হবে, এটা বি হবে, অ্যান্সারটা বি হবে। নেক্সট কি বলে দেখ, 53 বলছে দ্য টোটাল পারচেজ ডে বুক ইজ পোস্টেড। তো জানিস পারচেজ ডে বুক কোথায় পোস্টিং করা হয়?
পারচেজ ডেবিট পারচেস অ্যাকাউন্টে পোস্টিং করে, পারচেস অ্যাকাউন্ট, ঠিক আছে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট হবে। এখানে কি লেখা আছে? না স্যার লেখা নেই, পারচেজ ডেবিট লেখা নেই। তাহলে অন্য অপশনে চলে যা, অন্য অপশনে চলে যা। দেখ আমি তোকে বলে দিচ্ছি, তুই যখন করেছিলেন জার্নাল করেছিলেন, বলে পারচেজ বুক জার্নাল কি করেছিলাম, মনে আছে? কি করেছিলাম জার্নাল, বল পারচেস অ্যাকাউন্ট ডেবিট, তারপর কি লিখতাম, বল বল কি লিখতাম, টু ক্রেডিটার্স। প্রথম দিন যে তোকে অঙ্ক করালাম তার জার্নাল করালাম না, জার্নালে কি লিখেছিলাম, গুডস কিনেছি পারচেস কে ডেবিট করো, আর যার থেকে গুডস কিনে তার নাম, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স। ওরা কি লিখতে দিয়েছে, বলছে টোটাল পারচেস ডেবিট পোস্টেড, কোথায় পোস্টিং করা হবে, কোথায় পোস্টিং করা হবে পারচেস ডেবিট, ক্রেডিট সাইড অফ ক্রেডিটার্স অ্যাকাউন্ট, ক্রেডিট সাইড অফ পারচেস অ্যাকাউন্ট, আচ্ছা ক্রেডিট সাইড অফ পারচেস অ্যাকাউন্ট, ডেবিট সাইড অফ পারচেস অ্যাকাউন্ট, ঠিক আছে, ডেবিট সাইড অফ পারচেস অ্যাকাউন্ট আর ডেবিট সাইড অফ ট্রেডিং অ্যাকাউন্ট। তো এটা তুই জানিস না, এটা আমি তোকে বলে দিচ্ছি। পারচেস ডেবুকের যে টোটাল অ্যামাউন্ট আছে না, তুই যখন প্রতিদিন অঙ্ক পারচেস ডেবুক করলি, করার পর লাস্টে কি লিখবি, পারচেস অ্যাকাউন্ট ডেবিট। তাহলে পারচেস ডেবুকের যে টোটাল অ্যামাউন্টটা বেরোয় ওটা পারচেস অ্যাকাউন্টে ডেবিট করি, কোথায় করি, পারচেস অ্যাকাউন্টে ডেবিট দিকে লিখি। তাহলে আছে এখানে ডেবিট সাইড অফ পারচেস অ্যাকাউন্ট, এই যে, বুঝতে পারলি? এবার তো স্যার যদি কোশ্চেন ঘুরিয়ে দেয়, তুই সেল ডেবুক করতি, বল সেল ডেবুক করতি, লাস্টে কি করতি, স্যার সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে বল সেলস ডেবুক কোথায় লিখবো, সেলস লিখবো সেলস অ্যাকাউন্টে ক্রেডিট দিকে, সেলস অ্যাকাউন্টে ক্রেডিট দিকে। তাই বলে এখানে টোটাল সেল ডেবুক ইজ পোস্টেড ক্রেডিট সাইড অফ সেলস অ্যাকাউন্ট, এটা হয়ে গেল 55। রিটার্ন ইনওয়ার্ড বুক, এটা কি, এটা কি স্টেটমেন্ট, এটা কি মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম এটা জেনারেল লেজার, সাবসেই বুক, এটা সাবসেই বুক। তা বলছে কি 56 কি বলেছে, বলছে উই গেট ডেবিট নোট, ডেবিট নোট কখন ইউজ করি, বল সেলস রিটার্ন নাকি পারচেস রিটার্ন, পারচেস রিটার্ন, পারচেস রিটার্ন, ডেবিট নোট ইউজ করি রিটার্ন আউটওয়ার্ড অফ ক্রেডিট পারচেস। 56 হয়ে গেল। কোনো, হ্যাঁ বল 54টা আরেকবার বলবো, হ্যাঁ হ্যাঁ এই তো ক্রেডিট সাইড অফ সেলস অ্যাকাউন্ট। তাহলে হলো 56 হলো, দেখ 57 বলতে পারবি এটা, ডেবিট নোট উই গেট ডেবিট নোট ফর কি হবে, ডেবিট নোট কি হবে, রিটার্ন ইনওয়ার্ড অফ ক্রেডিট সেলস, রিটার্ন আউটওয়ার্ড অফ ক্রেডিট পারচেস। ডেবিট নোট কখন ইউজ করা হয়, পারচেস রিটার্ন, মানে এটাই বলতে পারবি না, রিটার্ন আউটওয়ার্ড অফ ক্রেডিট পারচেস। বুঝিস না কি বললাম এটা? নেক্সট বল দেখি কি হবে 58, উই গেট ক্রেডিট নোট, ক্রেডিট নোট কখন হবে, ইনওয়ার্ড অফ ক্রেডিট সেলস। দেখ এই পরে একটা অঙ্ক দিয়েছে, কি বলেছে দেখ, আর ট্রেডার অ্যালাউ ক্যাশ ডিসকাউন্ট, ট্রেডার যারা ব্যবসা করে তারা ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউ করে কাস্টমার 25%, if we decide to allow trade discount equal to the amount of cash discount, equal to the amount of cash discount, trade discount কত, ঠিক আছে, এটা তোকে বুঝতে হবে। কোশ্চেনটা পড়, বল। বলছে ট্রেডার, যারা আমি ব্যবসা করছি, আমি ধর তুই আমাদের কোনো কাস্টমার, তোকে আমি ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছি 25%, if he decide to allow trade discount equal to the amount of cash discount, ভালো করে লাইনটার মানে বুঝতে পারলি কি, আমার দোকানে তুই এসছিস, তোকে আমি ক্যাশ ডিসকাউন্ট দিয়ে 25% ট্রেড ডিসকাউন্ট দিয়েছি, কত পার্সেন্ট, বলছে এটা জানি না, তুমি বের করো, বলো বলো কত পার্সেন্টের ডিসকাউন্ট দিয়েছি। কিন্তু বলেছে, কিন্তু কি বলেছে এখানে লাইনটা পড়ে কি বুঝতে পারছি, তোকে ট্রেড ডিসকাউন্ট দিয়েছি ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ ডিসকাউন্ট। ওরা কিন্তু একবারও বলেনি যে ক্যাশ ডিসকাউন্ট যত পার্সেন্ট দিয়েছি ট্রেড ডিসকাউন্ট তত পার্সেন্ট, ভালো করে শুনিস কিন্তু, এটা কিন্তু কোশ্চেনে একবারও বলেনি তোকে আমি যত পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট দিয়েছি তত পার্সেন্ট ট্রেড ডিসকাউন্ট দিয়েছি। ওদেরকে বলেছে তোকে তোকে ধর ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হয়েছে কত, 25%, বলছে বলো ট্রেড ডিসকাউন্ট কত দেয়, ট্রেড ডিসকাউন্ট কত পার্সেন্ট, পার্সেন্টেজ বাড়েনি, কিন্তু 25% যদি টাকা 100 টাকা হয় না, এখানেও ট্রেড ডিসকাউন্টে 100 টাকা হয়েছে, বুঝতে পারলি, এটা বলতে চেয়েছে, টাকাটা দুটো সেম আছে কিন্তু পার্সেন্টেজ বলতে বলছে ট্রেড ডিসকাউন্ট কত হবে, ট্রেড ডিসকাউন্ট কত হবে, তাহলে দেখ কত হবে। তো আমি দেখ বলে দিচ্ছি, দেখ যে কোনো অ্যামাউন্ট ধর মনে করছি, তাহলে অ্যান্সার বল দেখি, এখানে তুই আইডিয়া করেও করতে পারিস। যে কোনো ধর একটা অ্যামাউন্ট, যে কোনো একটা ধর অ্যামাউন্ট ধর, সাপোজ ধর 100 টাকা, 100 টাকা গুডসের দাম,
100 টাকা গুডসের দাম, ঠিক আছে, 100 টাকা গুডসের দাম। এবার ধর সাপোজ ধর তোকে ট্রেড ডিসকাউন্ট 10 টাকা দেওয়া হয়, কত টাকা হলো বল? বল 90 টাকা, 90 টাকা দেওয়া হলো, তাই তো, 90 টাকা। বা ধর না এখানে 10 টাকা লিখলে তোর বুঝতে একটু, বা তুই আগে জেনে নে ক্যাশ ডিসকাউন্ট কি করে হয়, এটা কি হয়। 90 টাকা হলো তো, এবার এই 90 টাকার উপর ডিসকাউন্ট দেওয়া হবে, 90 টাকার উপর ডিসকাউন্ট দেওয়া হবে। তো দেখ এখানটায় কি বলতে এই যে এখানে যাই না, এখানে যাই না, ধর এখানে ধর x টাকা ডিসকাউন্ট দেয় 90 টাকা। এবার 90 টাকার উপর কত পার্সেন্ট বলেছে বল? 25%। তো 90 এর 25% 4 মানে 18 টাকা। তাহলে 72 টাকা হলো, তাই তো। তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটা তোকে বুঝতে হবে। তাহলে এখানে 90 এর উপর 18 কত পার্সেন্ট হলো? 20%, তাই তো। 90 এর উপর 18 20%, তাই তো। তাহলে কত হবে? তাহলে এখানেও তাহলে 18 হতে হবে, এই দুটো অ্যামাউন্টটা সেম হতে হবে। তাহলে কি করতে বলছে এখানে অ্যান্সারটা, যদি আমি, ওরা তো অনেকগুলো অপশন দিচ্ছে, আমি ধর বলি 20% যদি আমি ভাবি কি হতে পারে, আমি মনে করলাম 20% হবে, মনে করলাম তাহলে কি হবে? 100 টাকা ধর এমআরপি, 20% ডিসকাউন্ট হলে কত হলো বল? 80 টাকা, 80 টাকা হলো। আর ক্যাশ ডিসকাউন্ট করলে বল 25%, তাহলে 80 25% করলে কত হয়? 20 টাকায় হয় না? বুঝিস নি কি বললাম এখন? ধরতে পারলি? তুই যে কোনো একটা অপশন খোল না, যে কোনো একটা অপশন খোঁজ। তুই যেটা বলছিলি তোরা আমি এখানে মুছে দিচ্ছি, তোরা যেটা বললি আমি দেখ অপশনগুলো সব মুছে দিচ্ছি, এখানে অপশনগুলো সব মুছে দিচ্ছি। দেখ তোকে ভাবতে হবে না, চিন্তা ভাবনা করতে হবে না, অনেকগুলো অপশন ছিল, কোন অপশনটা হতে পারে। এখন তুই বললি স্যার এখানে তো 20% আপনি বললেন, 20% অ্যান্সার চলে এসছে। ধরুন স্যার যদি এটাই করি, 25% করি, তাহলে বল ট্রেড ডিসকাউন্ট কার উপর হয়? এমআরপির উপর হয়। মনে করি যে এমআরপি 100 টাকা, তাই 100 25% করলে কত হয় বল? 100 25% করলে কত হবে? ট্রেড ডিসকাউন্ট 25 টাকা হচ্ছে, হ্যাঁ কি না? ট্রেড ডিসকাউন্ট 25%, বুঝিস নি কি বললাম? 100 টাকা এমআরপি, ট্রেড ডিসকাউন্ট এমআরপির উপর হয় 100 25%, 25 টাকা হয়ে গেল। আর ক্যাশ ডিসকাউন্ট কার উপর হয়? এই ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়ার পর। তাহলে 100 থেকে 25 বাদ দিলে কত হয়? 75 টাকা। তাহলে 75 এর 25% করলে কত হয়? 75 এর 25% করলে কত হয়? 25/100, মানে 4 দিয়ে ভাগ করো, 75 কে 4 দিয়ে ভাগ করো, কিছু একটা হবে। তো বল 75 কে 4 দিয়ে ভাগ করলে কি 25 হতে পারে? 25 হতে পারে? তো 25 হবে, তাহলে এটা হলো না, এটা তো হলো না। তাহলে তোর 20% কত? 25% ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। এবার স্যার বলুন 33 গুণ 1/3, এটাকে শর্টে বলে 1/3। ধর আমার 100 টাকা ছিল, 33 গুণ 1/3 করলে কত হয় বলতো? 33.33। তাহলে কত হচ্ছে? 66.67। আচ্ছা 66.67 এর উপর যদি তুই 25 করিস, মানে এই 66 কে 4 দিয়ে ভাগ করবি, 66 কে 4 দিয়ে ভাগ করলে কি 33 হতে পারে? 66 কে 4 না, সেটা হবে। তাহলে বুঝতে পারছি অপশনটা কোনটা হবে? এখানে অপশনটা কারেক্ট আনসার 20% হয়ে গেল, এটা 20% হয়ে গেল। তুই ক্রস চেক করে দেখতে পারিস, ক্রস চেক করে দেখলাম, আমি অপশন দিয়ে দেখলাম, ঠিক আছে। তো ওরা বলতে চেয়েছে ট্রেড ডিসকাউন্টের পার্সেন্টেজ কত হলে দুটোর অ্যামাউন্ট সেম হবে, দুটোর অ্যামাউন্টটা সেম হবে, এটা জানতে চেয়েছে, ঠিক আছে তো। বা ধর তোকে আরো যদি কি হয় বলতে পারি, ধর এখানে এমআরপি 1 টাকা, এর থেকে টিডি বাদ দেবো, টিডি বাদ দিয়ে যেটা হবে ক্যাশ ডিসকাউন্ট এর উপর করি, এর উপর ক্যাশ ডিসকাউন্ট করি। তাহলে ক্যাশ ডিসকাউন্ট কত পার্সেন্ট বলেছে? 25%। তুই বল 25% কার উপর চাপালি তুই? এর উপর, দেখতে পাচ্ছিস, দেখ 25% কার উপর চাপালাম? এর উপর 25% চাপালাম। তো বলছে এর উপর কত পার্সেন্ট? এর উপর যদি 25% চাপাই, তাহলে আমি তোকে বলছি দেখ, এখানে লিখছি, এখানে এমআরপি, এখানে লিখলাম বাদিকে, এখানে লিখলাম এমআরপি, ঠিক আছে তো। আর এই দিকে লিখলাম কি বলতো, এই টাকাটা কোনটা লিখবো? এমআরপি বাদ দেওয়ার পর। কোথায় লিখবো? এখানে লেখার জায়গা নেই, মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি, দেখাচ্ছি তোকে, দেখ ভালো করে দেখ। এমনিতেই অপশন দিয়ে বুঝতে পারলি, উইদাউট অপশন কি হবে? ধর বড় কোনটা হয়, যেটা বড় হয় তাকে ডান দিকে লিখলাম। মানে আমার প্রশ্ন, এই এমআরপির অ্যামাউন্টটা বড় হবে নাকি এই অ্যামাউন্টটা বড় হবে? কোন অ্যামাউন্টটা বড় হবে কি মনে হচ্ছে বল? কোন মানে কার টাকা বেশি হবে? এমআরপির টাকা বেশি হয় নাকি এমআরপি থেকে ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে অ্যামাউন্টটা বেশি হয়? এমআরপি বেশি হয়, যেটা বেশি সেটা ডান দিকে লিখলাম। আর এখানে লিখলাম কি? এমআরপি লেস টিটি। তাহলে ওরা 25% কার উপর করেছে? 25% বল, 25% কার উপর চাপিয়েছে? এর উপর 25%। 25% কে ছোট করলে কি হয় বল? 1/4 বলতে পারি, বল 1/4 বলতে পারি। তাহলে স্যার তাহলে এমআরপির উপর কত হবে? এখানে উপরে কত ছিল বল? উপরে কত আছে? এখানে উপরে কত দেখতে পাচ্ছিস? 1, তাহলে এখানেও উপরে 1 লিখে দে। নিচে কত হবে? যখন তুই বাদিক থেকে ডান দিকে যাচ্ছিস না, তখন তোকে কি করতে হয়? যোগ করতে হয়, এটা নিয়ম।
কনভার্সন ফ্যাক্টর একটা রুল বললাম, বাঁ দিক থেকে ডান দিক যেতে গেলে যোগ করতে হয়। স্যার কি যোগ করব? এই দুটো অ্যামাউন্ট যোগ কর, কত হয়? 1 আর 4 যোগ করলে কত হয়? 5। তাহলে 1/5, তাহলে এমআরপির উপর 1/5 হবে, অ্যান্সার হবে এমআরপির উপর 1/5। স্যার আমি তো 1/5 বলেনি। 1/5 কে তুই 100 দিয়ে মাল্টিপ্লাই কর, কত হচ্ছে? 20%। এটাই হচ্ছে তোর অ্যান্সার। দেখ করে দিল। আমি তো তোকে ক্রস চেক করে দেখালাম, কিন্তু বলিস আমি ক্রস চেক করবো না, আমি ডাইরেক্ট বুঝে কথা এই বলে দিলাম, বুঝে কি করতে হয়। বুঝলি? তাহলে দেখ এই চ্যাপ্টারটা আমি শেষ করে দিলাম, ঠিক আছে?